নিশি মিয়াকে আমি সেদিনের আগে কখনো দেখিনি। দেখেছি তা ও অনেক দিন হল, হয়তো সময়ের হিসাবে সেটা কয়েক বছর গড়িয়ে গেছে। ঠিক মনে নেই কতদিন আগে, তবে তখন আমি ক্লাস 5-এ পড়ি। অনেক ছোট ছিলাম। গরমের ছুটিতে গেছিলাম আমার গ্রামের বাড়িতে। সেখানে কেউ থাকে না, আমরা শহরেই থাকি। সেই জন্য মাঝে মাঝে আমার স্কুল ছুটি হলেই বাবা মা আমাকে নিয়ে ছুটে যান আমাদের বাড়িতে। আমাদের বাড়িটা বিশাল। বিশাল বলতে আক্ষরিক অর্থেই বিশাল, কিন্তু মানুষজন নেই বললেই চলে। আমার দাদার একমাত্র ছেলে আমার বাবা, আর আমি আমার বাবার একমাত্র ছেলে। বাবা ব্যবসা দেখার জন্য শহরে চলে এসেছেন। সাথে আমার লেখাপড়ার চিন্তা ও মাথায় ছিল। সেই জন্য আমাকে শহরে নিয়ে এসে ভর্তি করিয়েছেন ভালো স্কুলে। কিন্তু বাবা গ্রামে কেয়ারটেকার রেখে সেখানকার সবকিছু পরিচালনা করেন। মাসে মাসে গ্রাম থেকে আমাদের জন্য চাল ডাল আসে, আর আসে প্রতি মৌসুমে ফল ফলাদি। তবে কেয়ারটেকার বেচারা অনেক বুড়ো ছিল, আর সেই সুবাদে আমাদের বড় পুকুরের পাড়ে জংলায় আস্তানা গেড়েছিল নিশি মিয়া। খানিকটা পাগল টাইপের ছিল বলে তাকে আর কেউ ঘাটায়নি। এমনকি আমার বাবা ও নিশি মিয়াকে বেশ ভালো মতোই দেখাশোনার জন্য বলে দিয়েছিলেন কেয়ারটেকারকে। কেন বলেছিলেন সেটা আমি জানি না। সেদিন আমি বাড়িতে পৌঁছেই পাড়ার ছেলেদের সাথে মিলে খেলাধুলা করলাম। কিন্তু পরের দিন বাবা যেই ছিপ নিয়ে পুকুর পাড়ে গেলেন, আমি ও পিছু পিছু আরেকটা ছিপ নিয়ে বাবার থেকে দূরে আরেকটা ঘাটে বসে পড়লাম। বাবা শহুরে জীবনে ছিপ দিয়ে মাছ ধরতে পারেন না, তাই গ্রামে আসলেই বসে পড়েন বড় পুকুরের ধারে। আমি ও বাবার কাছেই মাছ ধরা শিখেছি, কিন্তু আমার ছিপে মাছ সহজে আসে না। কি এক নেশা! এই নেশায় সেই ক্লাস 3 থেকে আমাকে পেয়ে বসেছিল। মাঝে মাঝেই আমাকে নিয়ে বিভিন্ন লেকে মাছ ধরতে যেতেন বাবা, কিন্তু গ্রামে আসলেই আমাকে না বলেই চলে যান মাছ ধরতে। আর আমিও বাবার সাথে পাল্লা দিয়ে মাছ ধরার চেষ্টা করি। সেদিন ও আমি বসেছি মাছের আশায়। ছিপে কেঁচো লাগিয়ে বসে আছি তো বসে আছি, কিন্তু মাছ আসে না। ইচ্ছে ছিল বাবার আগেই আমার মাছ আসবে ছিপে, কিন্তু আসে না। আমিও বসে আছি। বাবা, এভাবে বসলি তো একটা ও মাছ পাবি না। পেছন থেকে ভাঙ্গা ভাঙ্গা গলায় কেন যেন বলে উঠল। পেছনে তাকিয়েই আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। আমার ছোট্ট হৃৎপিণ্ড লাফাতে শুরু করল পাগলের মত। আমি বাবা বলে চিৎকার করতে ও ভুলে গেলাম প্রায়। লোকটা লাল রঙের একটা নেংটি পরা, সারা শরীরে আর কিছুই নেই। বিভিন্ন জায়গায় জায়গায় বড় বড় কিছু তাবিজ ঝুলানো, আর জটপাকানো চুল, দাড়ির ভেতর দুটো লালচে চোখে। এই দেখে আমি ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিলাম। লোকটা বলল, বাবা ভয় পাইছো? ভয় পাইও না, আমি তোমারে কিছু করুম না, বলেই বিকট চিৎকার করে একটা হাসি দিল সে ভাঙ্গা গলায়। আমার ততক্ষণে কিছুটা সাহস ফিরে এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি নাম আপনার? আমার পাশে এসে ঘাটে এসে বসতে বসতে বলল, আমারে সবাই নিশি মিয়া নামে ডাকে, এটা কেমন নাম? হা হা হা, এটার কোন মানে নাই, বলেই আমার দিকে হেসে হেসে তাকাল। আমার ততক্ষণে মজা লাগতে শুরু করেছে, কারণ সে আমার পাশে বসার সাথে সাথে আমি একটা মাছের টোপ গেলা টের পেয়েছি আমার হাতে, আর সাথে সাথে একটা মাছ পেলাম। আমার পাশে মাছটাকে রাখতে রাখতে আমি খেয়াল করলাম লোকটার শরীর থেকে কেমন যেন মাছের গন্ধ বের হচ্ছে। আমি পাত্তা দিলাম না, খানিকটা সরে এসে বসলাম, আর সাথে সাথে আরেকটা মাছ পেলাম আমি। আপনি কি করেন? মাছটাকে ছিপ থেকে খুলতে খুলতে জিজ্ঞাসা করলাম। আমি এই যে কিছু করি না, আবার অনেক কিছুই করি, বলেই খিক খিক করে হেসে ফেলল সে। মানে? আমি জিজ্ঞাসা করলাম। মানে আমি নিশি ডাকি মাঝে মধ্যে। এটা কি জিনিস? এটা কি জিনিস? এটা হইল এমন জিনিস, যদি আমি সফল হই তাইলেও মানুষ মরে, সফল না হইলেও মানুষ মরে। মানুষ মরার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। তড়িঘড়ি করে উঠে যাব এমন সময় পেছন থেকে নিশি মিয়া আমাকে ডেকে বলল, বাবা, আমারে একটা মাছ দিয়া যাও। মুখে হাসি হাসি ভাবটা উদাও, সেখানে হুকুমের সুর। আমি ও ভয়ে একটা মাছ উনাকে দিয়েই সেদিনের মতো বিদায় নিলাম। বাসায় বাবার আগেই মাছ ধরে আনতে পারার খুশিতে সেদিন ভুলেই গেলাম নিশি মিয়ার কথা।
কিন্তু আমার এখন মাঝে মাঝে মনে হয় সেদিন আমি মাছটা দেয়ার সাথে সাথে পেছন ঘুরে কাঁচা মাছটাই খাওয়া শুরু করেছিল নিশি মিয়া। হয়তো আমি ভুল দেখেছিলাম, হয়তো না, কে জানে। পরের দিন আমি নিশি মিয়াকে বেমালুম ভুলে গেলাম, কারণ টগর আর ওর মা, বাবা মানে আমার ফুফা ফুফু এসেছিল আমাদের বাড়িতে বেড়াতে। আমার থেকে 1 বছরের বড় টগর আমার সাথেই স্কুলে পড়ত, আর ওকে পেয়েই আমি ভুলে গেলাম সবকিছু। দুইজনে যত পারলাম ইচ্ছে মতো দুষ্টামি করলাম, নিজেদের আমবাগান ফেলে আরেকজনের বাগানে হানা দিলাম, ইচ্ছে মতো দূরি করা, ইচ্ছে মতো ডাব খাওয়া। এভাবেই কেটে গেল 3টা দিন। পঞ্চম দিনে হঠাৎ করে সব আনন্দ থেমে গেল। সকালবেলা ফুফা নাস্তা করে বাজারে গেছিলেন, সেখান থেকে লোকজন ধরাধরি করে আনল বাড়িতে। প্রচণ্ড বুকের ব্যথায় উনি কাতরাচ্ছেন। আমরা দেখে ভয় পেয়ে গেলাম। ডাক্তার ডাকা হল। উনি নিয়ে যেতে বললেন সদর হাসপাতালে। বাবা খুব দ্রুত উনাকে হাসপাতালে নিয়ে গেলেন। সেখানে ডাক্তার উনাকে ঔষধ দিলেন, কিন্তু বুকের ব্যথা কমে না। আমরা সবাই হাসপাতালে ছিলাম। বাবা আমাকে আর টগরকে নিয়ে বাড়িতে চলে এলেন। বাড়িতে এসেই কেয়ারটেকারকে দিয়ে ডাকালেন নিশি মিয়াকে। নিশি মিয়া আসার আগেই আমাকে আর টগরকে অন্য ঘরে পাঠিয়ে দিলেন বাবা। কিন্তু আমার কেন যেন সন্দেহ হল। আমি বাইরে দাঁড়িয়ে পর্দার আড়ালে থেকে উনাদের কথা শুনলাম। বাবা, আমার বোন জামাইরে তুমি বাঁচাও নিশি মিয়া। নিশি মিয়া বাঁচাইতে পারুম, তয় আমারে কাইল রাইতো পর্যন্ত টাইম দেয়া লাগবে। বাবা, তোমাকে বিনিময়ে কি দেব? নিশি মিয়া, বেশি কিছু না, শুধু আমারে 2 খান কাঁচা মাছ আর মুরগি দেবেন। পেটে বড় খিদা। বাবা, আর যদি তুমি বাঁচাইতে না পারো? নিশি মিয়া, না পারলে আমি আমার নিজের শরীরের মাংস কাইটা খামু। ওইটুকু শুনেই আমি দৌড়ে চলে গেলাম আমার ঘরে। সেখানে ঢুকেই কিছুক্ষণ ভয়ে কথা বলতে পারিনি। পরে টগরকে বলেছিলাম, কিন্তু সে কোনভাবেই বিশ্বাস করেনি। পরের দিন আমি 2 বার হাসপাতাল গিয়ে ফুফাকে দেখে এসেছি। উনার অবস্থা আরও খারাপের দিকে গেছে। কিছুক্ষণ উনি ঘুমান, আবার কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করেন। এর মাঝে সন্ধ্যার দিকে নিশি মিয়া এসে দেখে গেছে উনাকে। আমি মায়ের কাছে শুনেছি নিশি মিয়া নাকি ফুফাকে কি একটা পানি খাইয়ে দিয়েই চলে গেছে কাজে। সেদিন সন্ধ্যায় টগর ছিল ওর বাবার সাথে। আমি একা একা কাটিয়েছি বাসায়। পাশের পাড়ার সুমন আর সুমি এসেছিল আমাদের বাড়িতে। সুমন এসেই আমাকে এক আজগুবি গল্প শোনাল। নিশি মিয়া নাকি ধূপ ধুনো নিয়ে তৈরি হয়ে গেছে। সে আজকে নিশি ডাকবে। প্রতিবারই বাড়ি গিয়ে একবার ধুনো দেবে আর বাড়ির মানুষের নাম ধরে একবার একবার করে ডাকবে। যদি কেউ সেই ডাকে সাড়া দেয় তবে তার মরণ হবে, আর আমার ফুফু বেঁচে উঠবেন। শুনে আমি ভয় পেয়ে গেলাম। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। বাসায় বাবা ছিলেন নিচে, আমি আর মা ছিলাম উপরে। নিশি মিয়ার কাছে বলা ছিল সে যেন আমাদের বাড়ির ত্রিসীমানায় ও না আসে। আমাদের এই কারণে কোন ভয় ছিল না। সারা রাত ধরে আমি দূর দূর করে কেঁপেছি নিশি মিয়ার ডাক শোনার জন্য। হঠাৎ করে মনেও হয়েছিল কে যেন অনেক দূরে ডেকে ডেকে চলেছে, কিন্তু মনের ভুল মনে করে আমি আবার ঘুমিয়ে গেছি। এর পরের দিনটা আমাদের জন্য অনেক খারাপ একটা দিন ছিল। ফুফা রাতের বেলাতেই মারা গেছেন। নিশি মিয়ার নিশিডা কোনো কাজ করতে পারেনি। লাশ নিয়ে যাওয়া হল ফুফার বাড়িতে। সেখানে আমরা সবাই গেলাম। সবার মন খারাপ। ফুফু আর টগরের চোখের কান্না দেখে আমিও থাকতে পারিনি। অনেক কেঁদেছি। ফুফার দাফন সম্পন্ন করে সেদিন রাতে আমরা থেকে গেলাম ফুফুদের ঘরে। উনারা খুব একটা অবস্থা সম্পন্ন ছিলেন না। অনেক ছোট একটা কুঁড়ে ঘর ছিল উনাদের। ফুফাকে যেখানে কবর দেয়া হয়েছে এর থেকে সামান্য দূরে একটা ডোবা আছে। সেখানে উনাদের ঝুলন্ত পায়খানা ছিল, আর সামনেরটুকু উঠান। এই ছিল উনাদের বাড়ি। রাতে আমরা কোন রকমে কিছু একটা খেয়ে শুয়ে পড়লাম। এক ঘরে আমি আর টগর আর আম্মা, অন্য ঘরে ফুফু আর উনাদের বাড়ির আরেকজন। আব্বা বাইরের ঘরে শুলেন। আর ঘরের ভেতর এই সময় প্রস্রাব আসলে একটা পিতলের পাত্রে করতে হবে এই ব্যবস্থা করা হল। কিন্তু হঠাৎ আমার প্রচণ্ড পায়খানা ধরল।
রাতের বেলা আমি আম্মাকে ডেকে তুলতে ভয় পেলাম। সারাদিন অনেক কেঁদে কেঁদে আম্মা মাত্র ঘুমিয়েছেন মাত্র। আমি টগরকে ডেকে তুললাম। বললাম আমার সাথে যেন একটু বাইরে পায়খানার কাছে যায়। টগর ল্যাম্প জ্বালিয়ে আমার সাথে আসল। ভালোয় ভালোয় আমি পায়খানা সেরে যেই বের হতে যাব এমন সময় আমার পায়ের কাছে কিছু একটা টপ করে পড়ল। আমি কিছুটা হতচকিত হয়ে গেলাম। প্রথমে শিশির মনে করলে ও পরে টগর আমার পায়ের কাছে ল্যাম্প ধরে দেখে লালচে কিছু একটা। আমি আর টগর প্রায় একসাথে উপরে তাকালাম। দেখি আমাদের ঠিক উপরেই কেউ একজন বসে আছে। সারা শরীরে কিছু নেই, মুখে সব দাড়ি আর গোঁফ। পা দুলিয়ে বসে বসে কিছু একটা খাচ্ছে। চেহারা দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে চোখ দুটো। লালচে সাদা চোখ দেখেই আমি চিনে ফেললাম ওকে। সে আর কেউ নয়, আমাদের নিশি মিয়া। কিন্তু সে এখানে কি করে? এইসব ভাবার আগেই দেখি নিশি মিয়া নিজের পেটে খানিকটা নিচের দিক থেকে এক টুকরা মাংস কেটে নিল। তারপর খচখচ করে কেটে কেটে খেতে খেতে বলল, খোকা বাবু, কথা দিছিলাম রোগীরে বাঁচাতি না পারলি নিজের মাংস খামু, হের লাইগা তোমাগোরে দেখাইয়া দেখাইয়া খাইতেছি বলেই ধারালো কিছু একটা দিয়ে নিজের রান থেকে খচখচ করে এক টুকরা মাংস কেটে খেতে শুরু করল। টপরপ করে রক্ত পড়ে চলেছে, পড়ছে ঠিক আমার সামনে। ভয়েট গোরের দিকে আমার তাকানোর সময় ছিল না। আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন আমাদের দুইজনকে অজ্ঞান অবস্থায় আম্মা দেখতে পান। পরে আমাদের দুইজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অনেক খোঁজ করেও নিশি মিয়ার দেখা পায়নি কেউ। আব্বা অনেক খোঁজ করেছিলেন, পাননি। এর মাঝে আমি ও বড় হয়ে যাই। অনেকগুলো বছর পার হয়ে যায়। আমি ও ভুলে যাই নিশি মিয়ার কথা। এখন আমি মেডিকেলের পড়া শেষ করে ইন্টার্নি হিসেবে জয়েন করেছি আমাদের গ্রামের পাশের গ্রামে। সেখানে থাকতে হবে 1 বছর। এই 1 বছর গ্রামে থেকে গ্রামের মানুষদের সেবা করতে হবে। লেখাটা যখন লিখছি তখন অনেক রাত, অমাবস্যা চলছে। আকাশে চাঁদ নেই, নেই কোনো মেঘ। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। আমি রাত জেগে পড়াশোনা করি, কিন্তু আজকে আমার মন কিছুটা বিক্ষিপ্ত। গ্রামের চেয়ারম্যান সাহেবের অনেক শরীর খারাপ। আমি বেশ কিছু ট্রিটমেন্ট করেও উনাকে ভালো করতে পারিনি। উনার পরিবারের লোকজন বলাবলি করছিল অন্য ব্যবস্থা নেবে। উনার হার্টের কোনো একটা প্রবলেম, আমি নতুন বলে ধরতে পারছি না। তাই রাত জেগে পড়ছি। এমন সময় অনেক দূর থেকে কেউ একজনের মৃদু চিৎকার শোনা গেল। আমি পড়া ছেড়ে উঠে বাইরে বের হয়ে আসলাম। কাউকে দেখতে না পেয়ে ঘরে ঢুকে এমন সময় অনেক দূরে একটা আগুনের শিখা দেখতে পেলাম। আমার ঘর থেকে সোজা গাছপালা কম, তাই বেশ কিছু দূর পর্যন্ত দেখা যায়। দেখলাম একটা আগুনের শিখা এগিয়ে আসছে, কিছুটা আবার থামছে। প্রতিটি বাড়ির সামনে থেমে থেমে বাড়ির মানুষের নাম ধরে একবার করে ডেকে ডেকে এগিয়ে আসছে আমার দিকে। কিছুটা সামনে আসতেই আমি বেশ ভালোভাবেই দেখলাম লোকটাকে। মাথায় সেই বিশাল চুলের ঝাঁকড়া, মুখে বিশাল বিশাল সব দাড়ি গোঁফ, আর সেই ভয়ানক দুটো চোখ। একটু ভালো করে লক্ষ্য করেই দেখলাম সেই নিশি মিয়া আমার বাড়ির দিকেই আসছে। নাম ধরে ডেকে চলেছে মানুষকে। যেই সাড়া দেবে সেই বেঘোরে প্রাণ হারাবে। আরেকটু ভালোভাবে দেখতেই দেখি নিশি মিয়ার পেটে ঠিক নিচটায় কেমন যেন খাবলানো। কেউ যেন কেটে নিয়ে গেছে সেই খানের মাংসগুলো।